প্রোগ্রেসিভ টিউটোরিয়াল সেন্টারে সকলকে স্বাগত। আমরা দ্বাদশ শ্রেণীর দ্বিতীয় অধ্যায় বচন নিয়ে আলোচনা করছি। প্রথম দুটি ভিডিওতে বচনের গঠন, গুণ, পরিমাণ ইত্যাদি নিয়ে আলোচনা করা হয়েছে। আজকে আমরা আলোচনা করব কিভাবে বাক্যকে নিরপেক্ষ বচনে রূপান্তরিত করতে হবে। এই বাক্যকে নিরপেক্ষ বচনে রূপান্তরিত করতে গেলে বিশেষ কিছু নিয়ম মেনে চলতে হয়। সেই নিয়মগুলি সম্পর্কে ধারণা লাভ করার চেষ্টা করব। প্রথম যে নিয়মটা সেটা হচ্ছে যে বাক্য ও বচনের অর্থের কোনো পরিবর্তন হবে না। বাক্য থেকে অর্থ বচন করার সময় এমন হয় না যে বাক্যের অর্থ এক, বচনের অর্থ আলাদা হয়ে যাচ্ছে, এরকম হবে না। যেমন মানুষ মাত্রই মৃত্যুর অধীন, এই বাক্যটাতে অর্থ বোঝাচ্ছে যে সব মানুষ মরণশীল, সব মানুষই মৃত্যুর অধীন। মানুষ মাত্রই মানে সব মানুষই মৃত্যুর অধীন। বচনটাতে অর্থে কোনো পরিবর্তন হবে না, সকল মানুষ হয় মৃত্যুর অধীন। বাক্যের সঙ্গে বচনের অর্থে কোনো পরিবর্তন হবে না। দ্বিতীয় নিয়ম হচ্ছে বচনের গুণ ও পরিমাণ স্পষ্ট রূপে উল্লেখ করতে হবে। বাক্য থেকে যখন বচন করব, আমরা আগের ভিডিওতে গুণ কাকে বলে, পরিমাণ কাকে বলে জানি। মানে মানুষ হয় মৃত্যুর অধীন এরকম বলা হবে না, মানে পরিমাণটা দিলাম না, মানুষ হয় মৃত্যুর অধীন এরকম ভাবে বচন করা হবে না। বা সকল মানুষ মৃত্যুর অধীন হয় দিলাম না, এইভাবে বচন করা যাবে না। যদি মানুষ মাত্রই মৃত্যুর অধীন, এটাকে বচন করার সময় আমরা হয়তো লিখলাম যে মানুষ হয় মৃত্যুর অধীন, তাহলে এটা বচন হবে না। আবার এখানে সকল লিখলাম, কিন্তু দেখা গেল যে আমরা হয়টা দিলাম না, তাহলে হবে না। এখানে সকল, এখানে হয় দিলাম না, সকল মানুষ মৃত্যুর অধীন, তাহলেও হবে না। সকল মানুষ হয় মৃত্যুর অধীন। এবার এই বচনটা যখন করা হবে তখন দেখতে হবে যে বচনের গুণ পরিমাণ স্পষ্ট রূপে উল্লেখ করতে হবে। বাক্যটাকে বচনে রূপান্তরিত করা হলো, এটাকে বাক্যকে বচনে রূপান্তরিত করার পরে তোমাকে বলতে হবে যে এই বচনটার গুণ কি, পরিমাণ কি, সেটা পাশে উল্লেখ করে দিতে হবে। আমরা প্রথমেই আগের ভিডিওতে দেখিয়েছি যে সামান্য সদর্থ হলে পারে তার গুণ পরিমাণ, সামান্যটা পরিমাণ, সদর্থকটা গুণ। এইটা হলে কি করেছি, সেটাকে এ বচন, এ দিয়ে সেটাকে চিহ্নিত করেছি স্পষ্ট রূপে, সেটা উল্লেখ করা হয়ে গেলে যদি এ বচন লিখে দিই, এ লিখে দিই, তাহলে এই বচনটার গুণ হচ্ছে সদর্থক এবং পরিমাণ হচ্ছে সামান্য, সেটা বোঝা যাবে এ বচন লিখে দিলে। আমরা সেখানে একটা লিখে দেখিয়েছিলাম যে সামান্য এটা হচ্ছে পরিমাণ আর সদর্থক এটা হচ্ছে গুণ। এটার পাশে এরকম ভাবে এ বচন লিখে দেখানো আছে, আগের ভিডিওতে দেখবে। সামান্য সদর্থক এই কথাটা পুরো না লিখে এখানে এ বচন লিখে দিলে হবে। গুণ ও পরিমাণ স্পষ্টভাবে উল্লেখ করতে হবে। তৃতীয় নিয়মে কি বলছে, বচনের সংযোজক সর্বদাই বর্তমান কালের রূপ হবে। বচনের যে সংযোজক কি, এখানে হয়, হন, নও, হই, এটা হচ্ছে সংযোজক। বর্তমান কালে সব সময় মনে রাখতে হবে যে বর্তমান কালের রূপ হবে, কোনো সময় অতীত বা ভবিষ্যৎ হবে না। বর্তমান কাল, যে সকল মানুষ হয় মৃত্যুর অধীন, এখানে এটা হচ্ছে যেমন হয় আছে রবীন্দ্রনাথ হন বিশ্বকবি, রবীন্দ্রনাথ হয় বিশ্বকবি, এরকম লেখাটা খুব একটা শোভা পাবে না। কারণ হচ্ছে যে রবীন্দ্রনাথ বিশ্বকবি, তিনি সম্মানীয় ব্যক্তি, তার ক্ষেত্রে হন লাগানো হলো, রবীন্দ্রনাথ হন বিশ্বকবি। তুমি নও বিজ্ঞানী, তুমি নয় বিজ্ঞানী লিখলে বাক্যটা তো ভালো লাগে না, তুমি নও বিজ্ঞানী। আমি হই ছাত্র, এরকম নয় যদি নর্থক হয় তাহলে নও, নই, নন, এরকম মানে সদর্থক হলে হয়, হন, হও, এইরকম হবে। তাহলে এটা হচ্ছে যে বর্তমান কালের রূপ হবে সবসময় সংযোজকটা, এটা মনে রাখতে হবে। 4 নম্বর হচ্ছে
যে বচনের সংযোজক সর্বদাই উদ্দেশ্য ও বিধেয় পদের মধ্যে বসবে। প্রত্যেকটার ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে এখানে মানুষ উদ্দেশ্য, মৃত্যুর অধীন এটা বিধেয়তার মাঝে বসেছে। রবীন্দ্রনাথ উদ্দেশ্য, বিশ্বকবি বিধেয়তার মাঝে বসেছে। তুমি উদ্দেশ্য, বিজ্ঞানী বিধেয়তার মাঝে বসেছে। আমি উদ্দেশ্য, ছাত্র বিধেয়তার মাঝে বসেছে। বচনের সংযোজক সব সময় উদ্দেশ্য আর বিধেয়র মাঝে বসবে, কোনো সময়তে শেষে হবে না। মানে আমি তুমি বিজ্ঞানী নও এরকম হবে না, তুমি নও বিজ্ঞানী তাই হবে। রবীন্দ্রনাথ হন রবীন্দ্রনাথ বিশ্বকবি হন এরকম লিখলে বচন হবে না। রবীন্দ্রনাথ ও হন বিশ্বকবি মাঝে লিখতে হবে, সবসময় উদ্দেশ্য বিধেয়র মাঝে লিখতে হবে সংযোজকটাকে সব সময়। আর 5 নম্বর নিয়মটা হচ্ছে বাক্যের শেষে নঅর্থক শব্দ থাকলে, বাক্যের শেষে যদি নঅর্থক শব্দ থাকে তাহলে পরে বচনকে সেই বচনে সংযোজকের সঙ্গে যুক্ত হবে নঅর্থক শব্দটা শেষ। যেমন উট পাখি উড়তে পারে না, এই বাক্যটার শেষে কি আছে? না আছে। তো আমরা এটাকে লেখার সময় কি করছি? উট পাখি নয় এমন যে উড়তে পারে, এটাকে এইভাবে লেখা যাবে না। উট পাখি উড়তে পারে না, সেখানে আমি লিখে দিলাম উট পাখি হয় এমন যে উড়তে পারে না। উট পাখি হয় এমন যে উড়তে পারে না, শেষ এরকম না লেখা যাবে না। উট পাখি উড়তে পারে না, তার জন্য আমি উট পাখি হয় এমন যে উড়তে পারে না এরকম লিখলে হবে না। কি লিখতে হবে? নয়টাকে সংযোজকের সঙ্গে করতে হবে। বাক্যের শেষে কোনো সময় না লেখা, বচনের শেষে না লেখা যাবে না। তাহলে লিখতে কি হবে? উট পাখি নয় এমন যে উড়তে পারে। উট পাখি নয় এমন যে উড়তে পারে, এইরকম ভাবে লিখতে হবে। এই হচ্ছে 5টা নিয়ম। সঙ্গে আরেকটা বিষয় মনে রাখতে হবে, অনেক সময় দেখা যায় যে আমরা কোনো কোনো ক্ষেত্রে উদ্দেশ্যের বহুবচন করে ফেলি, সেটা করা যাবে না। উদ্দেশ্যের বহুবচন করে ফেলি বলতে কিরকম ক্ষেত্রে হয়? তো ছাত্ররা সত্যবাদী তাই বলা হলো। তো ছাত্ররা সত্যবাদী, বাক্যটা হচ্ছে ছাত্ররা সত্যবাদী। তো এটা সদর্থক আছে। বচন করার সময় সকল ছাত্ররা হয় সত্যবাদী, এ বচন হলো। এটা করা যাবে না, উদ্দেশ্য পদটা বহু বচন করা যাবে না। সকল ছাত্র হয় সত্যবাদী তাই করতে হবে। এখানে ছাত্ররা করা যাবে না, সকল ছাত্র হয় সত্যবাদী। কবিরা ভাববাদী, সকল কবিরা হয় ভাববাদী তা করা যাবে না, সকল কবি হয় ভাববাদী। এই নিয়মগুলোকে প্রত্যেকটা বাক্যকে বচনে রূপান্তরিত করার সময় এই নিয়মগুলোকে মনে রাখতে হবে। এরপরে এই নিয়মগুলো যখন মনে থাকবে আমরা পরবর্তী ক্ষেত্রে বাক্যকে বচনে রূপান্তরিত করার সুবিধা পাবো। তাহলে মনে রাখতে হবে বাক্য বচনের মধ্যে অর্থের কোনো পরিবর্তন হবে না। বচনের গুণ ও পরিমাণ স্পষ্টরূপে উল্লেখ করতে হবে। বচনের সংযোজক সর্বদাই বর্তমান কালের রূপ হবে। বচনের সংযোজক সর্বদাই উদ্দেশ্য বিধেয় পদের মধ্যে বসবে। বাক্যের শেষে নঅর্থক শব্দ থাকলে বচনের সংযোজকের সঙ্গে যুক্ত হবে। আর উদ্দেশ্য পদের কোনো সময় আমরা বহুবচন করব না। এগুলোকে মনে রাখতে হবে যে আমরা এর পরের ভিডিওটায় বাক্যকে সরাসরি বচনে রূপান্তরিত করার যে পদ্ধতি সেগুলো আমরা একটা একটা পরপর দেখাতে থাকবো। যদি এই আলোচনার পরিপ্রেক্ষিতে তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর বন্ধুদেরকে এই লিঙ্কটি শেয়ার করো। সকলকে ধন্যবাদ।